আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 20। গর্ভাবস্থার 20তম সপ্তাহে আপনি গর্ভধারণের প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেছেন। এই সময়টা মায়েদের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে, কারণ যারা ইতিমধ্যেই ভ্রূণের নড়াচড়া বুঝতে পারেননি তারা হয়তো এই সপ্তাহে এসে সেই কাঙ্ক্ষিত নড়াচড়া অনুভব করতে পারবেন। তবে ভ্রূণের নড়াচড়া যদি এই সপ্তাহে বুঝতে না পারেন, ঘাবড়ে যাবেন না। বেশিরভাগ মায়েরা 18 থেকে 24 সপ্তাহের মধ্যে যে কোনো সময় শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করতে পারেন। গর্ভাবস্থার 20তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের 7ম সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার 5ম মাসে। গর্ভাবস্থার 20তম সপ্তাহে গর্ভের ভ্রূণটি আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। আপনি বুঝতে না পারলেও সে এখন জরায়ুর অ্যামনিওটিক ফ্লুইডে ভেসে ক্রমাগত নড়াচড়া করছে। এই সময় ভ্রূণের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হতে থাকবে। গর্ভের শিশুটির আকার 20তম সপ্তাহে একটি কলার সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 10.08 ইঞ্চি বা 25.6 সেন্টিমিটার এবং ওজন হয় আনুমানিক 10.58 আউন্স বা 300 গ্রামের মতো। গর্ভের শিশুর উচ্চতার হঠাৎ এই বৃদ্ধির কারণ হলো এতদিন ভ্রূণটির শরীর গুটিয়ে থাকার কারণে তার মাথা থেকে শরীরের নিম্নভাগ অর্থাৎ পশ্চাৎদেশ পর্যন্ত উচ্চতা পরিমাপ করা হতো। কিন্তু এ সপ্তাহ থেকে ভ্রূণটির উচ্চতা পরিমাপের জন্য তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা হবে। 20তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে, যেমন ভ্রূণের মুখের স্বাদগ্রন্থি বা টেস্ট বাডগুলো এখন অনেকটাই বিকশিত। এমনকি বেশ কিছু স্বাদগ্রন্থি এখন থেকেই বিভিন্ন ধরনের স্বাদের সিগন্যাল তার মস্তিষ্কে প্রেরণ করতে শুরু করতে পারে। এ সময়ে ভ্রূণটি মায়ের খাওয়া বিভিন্ন খাবারের কণা যা রক্তের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডে জমা হয় সেগুলো গ্রহণ করতে শুরু করতে পারে। গবেষকরা যদিও নিশ্চিত নন যে গর্ভের ভ্রূণ এসব খাবারের স্বাদ বুঝতে পারে কিনা, তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস পরবর্তীতে শিশুর খাদ্যাভ্যাসেও বেশ প্রভাব ফেলে। গর্ভাবস্থার 13তম সপ্তাহ থেকেই ভ্রূণটি মিকোনিয়াম তৈরি করতে শুরু করে। এ সপ্তাহে এসে তা আরো বাড়তে থাকবে এবং ভ্রূণটির পরিপাকতন্ত্রে জমা হতে থাকবে। মিকোনিয়াম হলো ঘন, আঠালো এবং গাঢ় সবুজ বর্ণের এক ধরনের পদার্থ যা জন্মের প্রথম কিছুদিন শিশু মল হিসেবে ত্যাগ করে। গর্ভে ভ্রূণটির গ্রহণ করা অ্যামনিওটিক ফ্লুইড তার পরিপাকতন্ত্রের তরল, চামড়ার কোষ এবং লানুগোর সমন্বয়ে এই মিকোনিয়াম তৈরি হয়। কিছু কিছু নবজাতক প্রসবের সময় বা জন্মগ্রহণের মুহূর্তে এই মিকোনিয়াম মল হিসেবে ত্যাগ করতে পারে, তবে বেশিরভাগ শিশু জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যে প্রথম মল ত্যাগ করে। ভ্রূণটি মেয়ে হলে তার জরায়ুর গঠন এখন পরিপূর্ণ এবং তার যৌনাঙ্গ নালী বা ভ্যাজাইনাল ক্যানেল গঠন এ সপ্তাহে শুরু হয়ে যেতে পারে। তার ডিম্বাশয়ে এ সপ্তাহে প্রায় 70 লক্ষ ডিম্বাণু জমা হয়ে যায়। ভ্রূণটি ছেলে হলে পেটের অভ্যন্তরে থাকা তার অন্ডকোষের থলিটির গঠন এ সপ্তাহে চলমান থাকবে। এই থলির গঠন শেষ হলে পেটের ভেতর থেকে অন্ডকোষগুলো নিচে নেমে আসবে। এ সপ্তাহে ভ্রূণের নরম তরুণাস্থিগুলো আরো শক্ত হয়ে হাড়ে পরিণত হতে থাকবে। তার কঙ্কাল আরো দৃঢ় হয়ে উঠবে এবং তার বোন ম্যারো রক্তকণিকা উৎপন্ন করতে শুরু করবে। ভ্রূণের মস্তিষ্ক এখন তার হৃৎপিণ্ডকে নিয়ন্ত্রণ করতে থাকে, যার ফলে তার হৃৎপিণ্ড একটি নির্দিষ্ট ধারায় স্পন্দিত হতে থাকে। এ সপ্তাহে ভ্রূণের হৃদস্পন্দন হতে পারে প্রতি মিনিটে 120 থেকে 160 বার, যা মায়ের হৃদস্পন্দনের প্রায় দ্বিগুণ। গর্ভাবস্থার 20তম সপ্তাহ নাগাদ মায়ের ক্রমবর্ধমান জরায়ুটি পেলভিস অতিক্রম করে নাভির কাছাকাছি পৌঁছে যেতে পারে। এ সময় তাই জরায়ুর চাপে অনেক মায়ের নাভি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। এটি কোনো ক্ষতির কারণ নয় এবং এটি স্থায়ীও নয়, তাই চিন্তিত হবেন না। বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুকে জায়গা করে দিতে মায়ের শরীরের অন্ত্রগুলো পেটের উপরের দিকে এবং পাশের দিকে সরে যায়। অন্ত্রগুলোর স্থান পরিবর্তনের কারণে মায়ের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বুক জ্বালা করা, বদহজম ইত্যাদি।
গর্ভাবস্থার আগের ওজনের উপর নির্ভর করে এ সময় মায়ের ওজন প্রায় 8 থেকে 14 পাউন্ড বেড়ে যেতে পারে। ডাক্তারদের মতে গর্ভধারণের আগে যদি মায়ের BMI বা বডি মাস ইন্ডেক্স স্বাভাবিক থাকে তবে এর পরবর্তী প্রতি সপ্তাহে 1 পাউন্ড করে ওজন বৃদ্ধি পেলে তা স্বাভাবিক। আবার যদি গর্ভধারণের আগে BMI কম বা বেশি থাকে অথবা যদি প্রথম ট্রাইমেস্টারে মায়ের ওজন খুব বেশি কমে যায় বা বেড়ে যায় তবে তার উপর নির্ভর করে মায়ের ওজন বাড়ানো নাকি কম বাড়ানোর পরামর্শ দেওয়া হবে। তবে মনে রাখবেন এই 1 পাউন্ড করে ওজন বৃদ্ধি পাওয়ার হিসেবটি একটি গড়পড়তা হিসেব। মায়ের ওজন যদি কোনো সপ্তাহে 0.5 পাউন্ড বৃদ্ধি পায় এবং পরবর্তী সপ্তাহে 1.5 পাউন্ড বাড়ে তবে সেটাও খুব স্বাভাবিক। কিছু কিছু মায়েদের মাথা ব্যথা এ সময় বেড়ে যেতে পারে, হরমোনের পরিবর্তনের কারণেই এমনটা হয়। এছাড়াও ক্লান্তি, ক্ষুধা, পানি শূন্যতা, স্ট্রেস লেভেল, সতেজ বাতাসের অভাব কিংবা ব্যায়াম ইত্যাদি মাথা ব্যথা হওয়া ও তার তীব্রতাকে প্রভাবিত করে। তবে এসব ক্ষেত্রে হুটহাট ওষুধ না খেয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। প্রচুর পরিমাণে পানি খাওয়া, গরম পানিতে গোসল বা মাথা মাসাজ এক্ষেত্রে উপকারী হতে পারে। এ ব্যাপারে ডাক্তারের সাথে আলোচনা করে নিন। যদি মাথা ব্যথা খুব প্রকট হয় বা মাথা ব্যথার ধরন আপনার অপরিচিত মনে হয় অথবা যদি এর সাথে অন্য আর কোনো লক্ষণ থাকে তবে অবশ্যই ডাক্তারকে জানান। গর্ভাবস্থায় হালকা চুলকানি হওয়া নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তার কিছু নেই, এটি খুব স্বাভাবিক। প্রায় 20% গর্ভবতী মহিলার চুলকানির সমস্যা থাকে। এ সময় মায়েদের পেট এবং ব্রেস্টের আশেপাশে চুলকানি বেশি হতে পারে, কারণ দুটো স্থানের চামড়াই এ সময় প্রসারিত হয়। ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও হরমোনের পরিবর্তনের কারণেও এ সময় চুলকানি দেখা দিতে পারে। চুলকানি হলে যথাসম্ভব কম চুলকানোর চেষ্টা করুন, এতে ত্বক আরো ফেটে যেতে পারে এবং ত্বকের ইনফেকশন দেখা দিতে পারে। ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, এগুলো সুগন্ধিযুক্ত না হওয়ায় ভালো। এক্সেমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। সাধারণত হালকা চুলকানি সম্পর্কে চিন্তা করার কিছু নেই, কিন্তু চুলকানি যদি তীব্র হয়ে ওঠে তবে এটি অবস্টেট্রিক কোলেস্টাসিস নামক একটি সমস্যার লক্ষণ হতে পারে, যা দ্বারা লিভারের একটি অবস্থাকে বোঝানো হয়। এই রোগ প্রতি 100 জন গর্ভবতী মহিলার মধ্যে একজনের হতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। গর্ভাবস্থায় স্বাভাবিক অবস্থার তুলনায় মায়ের শরীরে প্রায় 50% বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়। এই অতিরিক্ত রক্ত এবং তরলের কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় শরীর ফুলে যাওয়া বা ইডেমা খুব স্বাভাবিক, এতে ভয়ের কোনো কারণ নেই। বেশিরভাগ মায়েরাই কম বেশি এই সমস্যায় ভোগেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ইডেমা ভয়ের কারণ হতে পারে। যদি শরীর ফুলে যাওয়ার সাথে সাথে মাথা ব্যথা থাকে এবং দৃষ্টি ঝাপসা মনে হয় তবে তা প্রি এক্ল্যাম্পসিয়ার লক্ষণ হতে পারে। আরেকটি ভয়ের কারণ হলো যদি শুধুমাত্র 1 পা ফুলে যায়। যদি শুধু 1 পা ফুলে যায় এবং পায়ের কাফ ও উরুতে ব্যথা অনুভূত হয় তবে তা রক্ত জমাট বাঁধার লক্ষণ হতে পারে। তাই যখনই মনে হবে আপনার 1 পা অন্য পায়ের চাইতে বেশি ফুলে আছে অতি সত্বর আপনার ডাক্তারকে জানান। গর্ভাবস্থার দ্বিতীয় 3 মাসের মধ্যে জরায়ুর আকার বাড়ার সাথে সাথে তা পেটের দেয়ালে চাপ সৃষ্টি করে, যার ফলে মায়ের পেট শক্ত হয়ে যাওয়া বা টান টান অনুভূতি হয়। তবে সময়ের সাথে সাথে এই অনুভূতি বেশ স্বাভাবিক হয়ে যায়। গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া ব্যাপারটি মায়ের দেহের ধরনের উপর অনেকটা নির্ভর করে। গর্ভাবস্থায় রোগা এবং স্থূল মহিলাদের পেট শক্ত হয়ে যাওয়ার অনুভূতি বিভিন্ন রকম হতে পারে। প্রধানত রোগা মহিলারা গর্ভাবস্থার প্রথম দিকে এটি অনুভব করেন এবং স্থূল মহিলারা সাধারণত তৃতীয় 3 মাসের মধ্যে তা অনুভব করতে পারেন। গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যাতে মায়ের চুল ও নখের কোষগুলোতে স্বাভাবিক সময়ের চাইতে বেশি পুষ্টি পৌঁছায়। এর প্রভাবে এই সময়ে মায়ের নখগুলো শক্ত এবং চুল আগের চাইতে ঘন ও উজ্জ্বল হয়ে উঠতে পারে। তবে নখগুলো লম্বা হওয়ার সাথে সাথে শুষ্ক ও ভঙ্গুরও হয়ে উঠতে পারে। বাচ্চার জন্মের পর যখন হরমোনের মাত্রা স্বাভাবিক হয়ে আসতে থাকে তখন থেকে এগুলো আবারও তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারে। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে আমাদের আর্টিকেলটি পড়ে নিতে পারেন। আমাদের দেশের বেশিরভাগ গর্ভবতী মহিলাই আয়রনের অভাব বা রক্তশূন্যতায় ভুগে থাকেন। আয়রন শরীরে হিমোগ্লোবিন ও এনার্জি তৈরিতে সাহায্য করে, গর্ভস্থ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ুতন্ত্র বিকাশ করে।
আমেরিকার ইনস্টিটিউট অফ মেডিসিনের মতে গর্ভবতী মায়ের প্রতিদিন 27 মিলিগ্রাম আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। এই সময় যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ করা না যায় তবে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য গর্ভবতী মাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। গরু কিংবা খাসির কলিজা, দেশি বাচ্চা মুরগি, ডিম, মাছ, কলা, বিট, ডালিম, কচু শাক, পালং শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই সপ্তাহে গর্ভবতী মাকে অ্যানোমালি স্ক্যান করার পরামর্শ দেওয়া হতে পারে। অ্যানোমালি স্ক্যান করার সবচেয়ে ভালো সময় হচ্ছে গর্ভাবস্থার 18 থেকে 22 সপ্তাহে। অ্যানোমালি স্ক্যানে মা বা গর্ভের ভ্রূণের কোনো ক্ষতি হয় না। এটি সাধারণ আল্ট্রাসাউন্ডের একটি উন্নত সংস্করণ। তবে মায়ের কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, কারণ গর্ভের শিশুকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য বেশ কিছুটা সময় নিয়ে মায়ের পেটে একটু চাপ দিয়ে স্ক্যানটি করা হয়। মায়ের ব্লাডার ভর্তি থাকলে আল্ট্রাসাউন্ডে আরো ভালো বোঝা যায়, তাই স্ক্যান করতে যাওয়ার আগে এসব বিষয় মাথায় রাখবেন। ডাক্তারের কাছে যাওয়ার সময় শিশুর বাবাকেও সম্ভব হলে সঙ্গে নিয়ে যান, তাহলে গর্ভাবস্থার বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে দুজনেই একসাথে জানতে পারবেন। এটি কেগেল এক্সারসাইজ শুরু করার জন্য বেশ ভালো সময়। এই ব্যায়ামের ফলে ভ্যাজাইনাল এরিয়ার পেশিগুলো আরো শক্তিশালী হয়, যা সন্তান প্রসবের সময় এবং সন্তান প্রসবের পর মায়ের দ্রুত সেরে উঠতে বেশ কাজ দেয়। কেগেল এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং এটি আপনার জন্য নিরাপদ কিনা তা জানতে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এছাড়াও গর্ভকালীন সময়ে নিরাপদ ব্যায়ামগুলোও করা উচিত। এতে গর্ভকালীন সময়ের অতিরিক্ত ওজন বহন করার শক্তি পাওয়া যায় এবং গর্ভকালীন সময়ের বিভিন্ন ব্যথা উপশমেও তা খুব কার্যকর। আপনার যদি আরো সন্তান থেকে থাকে তাহলে নতুন অতিথির জন্য তাকে এখন থেকেই মানসিকভাবে তৈরি করতে শুরু করুন। অনেক বাচ্চাই সহজে তাদের নতুন ভাই বা বোনের সাথে তাদের ঘর, খেলনা, কাপড় চোপড় সর্বোপরি মা বাবাকে শেয়ার করতে চায় না। নতুন মায়েরা অনেক কিছুই জানেন না এবং অনেক ব্যাপারেই নার্ভাস থাকতে পারেন। হাজার হাজার উপদেশের ভিড়ে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটিও বুঝে উঠতে পারেন না। গর্ভকালীন সময়ে যুগোপযোগী বিভিন্ন লেখা পড়ে ও এক্সপার্টদের কাছ থেকে করণীয় কি ইত্যাদি নিজেকেই জেনে নিতে হবে এবং সামনের কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।